এদিকে জুলাই আন্দোলনে পুলিশ হত্যার বিচার শুরু। দুদিনের মাথায় পালিয়ে গেল সার্জিস আলম। অবশেষে আওয়ামী লীগের মনের আশা পূরণ। 2 দিনের মাথায় এভাবে পালাতে হলো জমিদারের নাতি সার্জিস আলমকে। এইটা তো আমার মনে হয় সবেমাত্র সূচনা হলো। তাদের আইনের মুখোমুখি হতে হবে। সার্জিস আলমদের কি পালানো সবেমাত্র শুরু হয়ে গেল? আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে খুশির জোয়ার পড়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে একটা ভিন্ন রকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। একটা সিরিয়াল অথবা ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো ঘটছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, জননন্দিত নেত্রী শেখ হাসিনা কঠোর আন্দোলনের রোডম্যাপ ঘোষণা করেছেন। তাহলে কি তিনি ফাইনাল খেলা শুরু করলেন? তিনি কি বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের মতোই সকলকে প্রস্তুত থাকতে বললেন? গত জুলাই 24 জুলাই আগস্ট আন্দোলনে যে সকল পুলিশকে মারা হয়েছে সেই হত্যার বিচার চাওয়া শুরু হয়েছে। বিএনপির আলোচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এই বিচারের সুর প্রথম তুলেছেন। তিনি লিখেছেন, জুলাই। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যা আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমার বেশি কথা বলছেন আগে দেখে আসি কাঙ্ক্ষিত ভিডিও। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বা তিনি তার লাগেজ গোছে গত রাতে পালিয়ে গেছেন। আমি বলেছি মাত্র 2 দিনের মাথায় এভাবে পালাতে হলো জমিদারের নাতি সার্জিস আলমকে। আমার আলোচনা যারা অতীত থেকে শুনে আসতেছেন, যখন আমরা দেখলাম যে এই সার্জিস আলমেরা তাদের যৌবন চলতেছে, মানে কোন যৌবন, যে ক্ষমতার যৌবনকাল, সবেমাত্র ক্ষমতায় তারা আসছেন। আপনি যেভাবেই বলেন না কেন, ডক্টর ইউনূস সরকারে যতদিন থাকছে, এই সার্জিসরাও ততদিন সরকারে ছিলেন। এটাই বাস্তবতা। তারাই সরকারকে নিয়োগ করছিলেন, কারণ সরকারের নিয়োগকর্তা তারা। তাহলে কি আপনি বলতে পারেন তাদের পাওয়ার ছিল না? ওরে হুঙ্কার, ওরে গর্জন। রাজনীতিবিদ যাদের অভিজ্ঞতা আছে, যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি করতেছেন এবং বাংলাদেশকে সার্ভিস দিতেছেন, সেই জায়গাতে সেই সমস্ত প্রবীণ রাজনীতিবিদদের হেয় করতেও তো সার্জিস আলমেরা ছাড়েন নাই। তারা তো বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছেন, তারা এমনভাবে কথা বলছেন মনে হয় যে তারাই এই বাঙালি জাতির একমাত্র শ্রেষ্ঠ সন্তান। অতীতে বাঙালির জাতির মধ্যে বা এই বাংলাদেশে আর কোনো মানে সেই মাপের নেতাই নাই। 1947-এ পাকিস্তান ভাগ হয়েছে, ভারত থেকে পাকিস্তান হয়েছে, সেটাই সেই জিন্দাওয়ালি তো সেই কথাই বলেন। দেখেন, আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখার পরে মূলত আলোচনা করি। এই জমিদারের নাতি, তিনি যখন তার যে আসন, তার যে নির্বাচনী এলাকা, সেখানে যখন তিনি শতাধিক মানে 100-রও অধিক তিনি যখন এই প্রাইভেট কার হাইস মাইকো নিয়ে শোডাউন দিলেন, তখনই আলোচনায় আসলো যে 2 দিন আগে লোকাল ট্রেনে চলাফেরা করা ব্যক্তি, 2 দিন আগে যারা এই যে খুবই একেবারে সাধারণভাবে জীবনযাপন করছে, মানে অর্থবিত্ত ছিল না, তারা শতাধিক গাড়ি নিয়ে শোডাউন দেয় কিভাবে? এই প্রশ্নটা যখন উঠলো, তখন তিনি কি করলেন? নিজেকে নিজে স্বঘোষিত জমিদারের নাতি নিজেকেই, অথচ তার আপন স্বাস্থ্য ভাই বলতেছেন যে আমার দাদা যদি জমিদারই হয়ে থাকতো, আমার স্বাস্থ্য ভাই যদি জমিদারের নাতি হয়ে থাকে সার্জিস আলম, তাহলে আমি কেন করি? এই প্রশ্নটা যখন করলো, তখনই ওই যে আবার চুপসে গেল তার বেলুনটা। আমি আরও আলোচনা করবো, তাকে নিয়ে আরও অনেক কথা বলার আছে। আপনারা সে ভিডিওটা আগে দেখুন, সার্জিস আলমের পালানোর ভিডিও। ভাব যখন বুঝতে পারছে যে বেশি একটা ভালো না, তিনি যে এই যে এতদিন যে কথা বলছেন, তার ওই যে সিন্দাবাদের দৈত্য যতদিন ক্ষমতায় ছিলেন, তখন তো তাকে পাল্টা প্রশ্ন করা বা তিনি একেবারে হুঙ্কার দিয়ে গর্জন দিয়ে কথা বলতেছেন, যদিও অযৌক্তিক, তারপরও সামনে কথা বলার বা তার কথাটা ধরে কাউন্টার দেওয়া এইরকম তো হয় নাই। তিনি বোধহয় মনে করছেন, দেখেন আমরা কিন্তু বারবার সচেতন করার চেষ্টা করছি যে তোমরা একটা পরশ পাথর পেয়েছো, তোমরা একজন সাধারণ শিক্ষার্থী ছিলে। এই কথাটা কিন্তু যখন তাদের সেই হ্যাডম, তখনকার আমলের বলা। যারা আমার আলোচনা শোনেন তারা বুঝতে পারবেন, যারা শুনছেন তারা ঠিকই বুঝতে পারবেন। যখন তাদের একেবারে মানে তারা মনে করতো যে এরকমই বোধহয়, এরকমই দেশটা এরকমই এবং এইভাবেই চলে। আমরা কিন্তু বলার চেষ্টা করছি যে তোমরা একজন সাধারণ শিক্ষার্থী, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে, লোকাল ট্রেনে, লোকাল বাসে, লোকাল গাড়িতে চলাফেরা করতে, হোটেলের সস্তা খাবার খেয়ে জীবনযাপন করতে হতো, হোস্টেলে থাকতে, খুবই সাদামাটা। কিন্তু একটা আন্দোলন হয়েছে, যদিও আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছে, ছাত্রলীগের মধ্যে ছিল, সেটা তো আমরা তখন জানতাম না, পরবর্তীতে জানলাম। কিন্তু জীবনযাপন তো সাধারণভাবেই ছিল। একটা আন্দোলন হলো, নিজের মুখোশগুলো ছুঁড়ে ফেলে দিয়ে তারা আন্দোলনের সামনের সারিতে আসলেন, আন্দোলন করলেন, একটা সরকার ক্ষমতাচ্যুত হলো, তারা একটা সরকারকে নিয়োগ করলেন। আর তারা কি মনে করলেন যে নতুন বাংলাদেশের জন্ম দিলেন, তারা এক একজন জাতির পিতা হিসেবে আবির্ভাব হতে লাগলেন। কি মানে এমন কি করে নাই? মুক্তিযুদ্ধের আতুর ঘর যেটাকে বলা হয়, যেখান থেকে এই বাংলাদেশের স্বাধীনতার
কি বলে স্থপতি যেটা বলা হয় ধানমন্ডির 32 নম্বর, তাদের নেতৃত্বে তো ভাঙচুর হয়েছে। অবশ্যই রুডিয়ান টুমোরো স্বাধীনতার পক্ষের শক্তি, অবশ্যই এগুলোর বিচার করবে, আইনের মুখোমুখি করবে, কিন্তু যে ঘটনাটি ঘটছে তারা মুখে মানে হ্যাঁ আছে, এটা আপনি বলতে পারেন যে বিএনপির মধ্যে কি চাঁদাবাজ নেই, আছে চাঁদাবাজ, কিন্তু ওই যে 2-1 জনের জন্য আপনি তো পুরো দল কি বলতে পারেন না। যেমন কি আমরা গত 18 মাস বলে আসছি যে আওয়ামী লীগের মধ্যে 2-1 জন দুর্নীতিবাজ বা কিছু সংখ্যক দুর্নীতিগ্রস্ত, কিছু সংখ্যক অর্থ পাচারকারীর জন্য তো পুরো দলকে আপনি সেই কাতারে ফেলতে পারেন না, এটাই বাস্তবতা। কিন্তু এই সার্ভিস আলমেরা কি করছে যে তারা সেই কাজগুলো করছে। ওই যে 2-1টা ভিডিও ভাইরাল হয়, দলের পক্ষ থেকে বহিষ্কার করা হয়, এখন সব জায়গায় সেই বক্তব্য। এখন আপনি ভাবুন তো বাংলাদেশের সব জায়গায় কি সেরকম? তার যে নির্বাচন এলাকা, সেই নির্বাচন এলাকায় তো তিনি তার কোনো গ্রহণযোগ্যতাই নাই। যদি গ্রহণযোগ্যতা থাকতো তাহলে তো তিনি ফেল করতেন না। এখন এমন একটা জায়গায় গিয়ে এই ধরনের বক্তব্য দিতেছেন যেখানে প্রকৃতপক্ষে ওই দলের নেতাকর্মীরা এই সৎ সাহস নিয়ে অন্তত বলতে পারেন যে তাদের ওইখানে অন্তত চাঁদাবাজ নাই। সেই জায়গায় যা বলতেছেন, যখন প্রমাণের কথা বললেন তখন তিনি আচ্ছা বলে লেজ গুটিয়ে পালিয়ে গেলেন। এইটা তো আমার মনে হয় সবেমাত্র সূচনা হলো। তাদেরকে তো যত দিন যাবে নানানমুখী প্রশ্নের জবাব দিতে করতে হবে, তাদের প্রশ্নের মুখোমুখি হতে হবে। এমন এইভাবে চলতে একটা সময় দেখবেন যে তাদের আইনের মুখোমুখি হতে হবে। আপনি কি বলতে চান এই জমিদারের নাতিরা কি আইন বিরোধী, সংবিধান বিরোধী কোনো কার্যকলাপে লিপ্ত ছিল না গত 18 মাসে? কোনো কার্যকলাপে গত 18 মাসে তাদের কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ততা ছিল না? সেটা সময় হলে অবশ্যই বের হয়ে আসবে, যেহেতু তাদের সরকার বর্তমানে নাই, অবশ্যই সময় যখন আসবে বের হয়ে আসবে। কিন্তু আমি আপনাদেরকে বলি, এই সার্জিস আলমেরদের এই যে শুরু হয়েছে, যত দিন যাবে তাদের অধঃপতনের দিকে এগোতে হবে। তারা যে দেশটাকে অন্ধকারের দিকে নিয়ে আসছে গত 18 মাসে, দেশ একটা রাষ্ট্র হয়তো বা কোনো ষড়যন্ত্রকারী রাষ্ট্র ক্ষমতায় এসে কিছু সময়ের জন্য দেশকে একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে, কিন্তু রাষ্ট্র ঠিকই কামব্যাক করে। সঠিক নেতৃত্ব পাইলে রাষ্ট্র আবার ঠিকই ঘুরে দাঁড়াবে। কিন্তু এই সমস্ত ব্যক্তিরা, তারা, আমি যতটুকু বুঝি আমার সাধারণ যুক্তিতে, যে যত সময় যাবে তারা অন্ধকারের দিকে ধাবিত হবে। কারণ তারা হচ্ছে বিশ্বাসঘাতকতা করছে। তাদের উপর মানুষ আস্থা রেখেছিল, ভরসা করছিল, কিন্তু তারা ক্ষমতায় আসার পরে প্রথম আঘাতটা সেই ভরসার উপরই আঘাত করছে। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সংবিধান, বঙ্গবন্ধু, এগুলো, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, এগুলোর বিষয়ে বাংলাদেশের মানুষ কোনোদিনই আপোষ করবে না। সেই কাজগুলো তারা করছে। সার্জিস আলমদের কি পালানো সবেমাত্র শুরু হয়ে গেল? দর্শক, এবার নতুন সরকার আসতে না আসতেই দাবি উঠতে শুরু করেছে গত জুলাই, মানে 24 জুলাই আগস্ট আন্দোলনে যে সকল পুলিশকে মারা হয়েছে, অভিযোগ রয়েছে 3000-এরও বেশি পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার চাওয়া শুরু হয়েছে। কোন পথে যাচ্ছে ব্যাপার? পুলিশ হত্যার বিচার যদি করা হয় সত্যি, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া ইন্ডেমনিটি প্রথমে বাতিল করতে হবে। ইন্ডেমনিটি কি থাকা উচিত? কোনো কিছুর ইন্ডেমনিটি কি থাকা উচিত কোনো বৈধ, সভ্য, গণতান্ত্রিক, মানবিক সমাজে? সেই প্রশ্নগুলো উঠছে। কারা কারা পুলিশ হত্যার বিচার চাইছেন এবং পুলিশ হত্যার ব্যাপারে স্বীকৃত যারা হত্যাকারী, যারা বীর বিক্রমে থানায় বসে থেকে স্বীকার করেছে যে আমি অমুককে, এচআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি, অমুক থানা জ্বালিয়ে দিয়েছি, এবং থানা জ্বালিয়ে পুলিশ পুড়িয়ে মারার ঘটনাগুলো সারা দেশে আমরা দেখেছি, সেই আত্মস্বীকৃত যারা অপরাধী, যারা বলেছিলেন যে এখানে আগুন না দিলে, মেট্রো রেলে আগুন না দিলে, পুলিশ পুড়িয়ে না মারলে এই আন্দোলন এত দ্রুত সফল হতো না, তাদের কি বিচার হবে? কোন পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ? তাহলে সেই মানে ঘটনার এবার বিচার চাওয়া শুরু হয়েছে, এবং সেটাও যেন তেন কোনো ব্যক্তি নন। বিএনপির আলোচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এই বিচারের সুর প্রথম তুলেছেন। তিনি ফেসবুক পোস্টে কি লিখেছেন দেখুন ফেসবুক পোস্টটা। তিনি লিখেছেন, জুলাইয়ে 3 সহস্রাধিক পুলিশ হত্যায় জড়িতদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে খুব শীঘ্রই। অর্থাৎ সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই করতে চান তিনি, কিন্তু কিভাবে? তাকে তো বিএনপি মন্ত্রীও করেনি। তার মুক্তিযুদ্ধ বিষয়ে তার যে অবস্থান, তার যে বঙ্গবন্ধু প্রেম, সেই বঙ্গবন্ধু প্রেমের কারণেই কি তিনি মন্ত্রিত্ব পেলেন না শেষ পর্যন্ত? কিন্তু এই যে পুলিশ হত্যার বিচার চাইছেন, সেটাকে বিএনপি সরকার কি আমলে নেবে? স্বরাষ্ট্রমন্ত্রী কি আমলে নেবেন? আইনমন্ত্রী কি আমলে নেবেন? তিনি যখন এই বিচার চাচ্ছেন, তখন সাবেক এমপি, রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি, তিনিও বিচার চেয়েছেন। তিনি বলেছেন, এই ফটোকার্ডটা দেখে নিন, তিনি বলছেন, ইউনূসের আমলে বিচার চাইতে সাহস পাইনি, এবার পুলিশ হত্যার বিচার হোক। অর্থাৎ ইউনূসের আমলে তিনি সাহস পাননি, একেবারে অকপটে বলে দিচ্ছেন। অকপটে যখন তিনি বলে দিচ্ছেন, তখন আমরা দেখছি যে স্বীকৃত যে পুলিশ হত্যাকারী একজন হবিগঞ্জের মাহাদি, তিনি দিল্লিতে গিয়েছিলেন। সেই বিষয়ে আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি। দিল্লিতে ইমিগ্রেশন পুলিশ বেশ কয়েক ঘন্টা তাকে আটকে রেখেছিল, তাকে জিজ্ঞাসাবাদ করেছে, এবং সে সেখান থেকে লাইভ করে আবার ভারত বিদ্বেষী কথাবার্তা বলার চেষ্টা করেছে। ভারত বিদ্বেষী কথাবার্তাগুলো যখন সে বলার চেষ্টা করেছে, তখন বর্তমান সরকারের উচিত হবে
হবে সেই দিকে দৃষ্টি দেয়া, যে ভারত বিদ্বেষী ন্যারেটিভ তৈরি করে আবারও কোনো স্বার্থান্বেষী মহল ভারত বাংলাদেশের সম্পর্কের ভেতরে যেন পেরেক ঢোকাতে না পারে। এই মাহাদি আজকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন আসেন তখন ঢাকার ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এক পর্যায়ে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। বিষয়টি নিশ্চিত করছে 21 টেলিভিশন। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, সাবেক সমন্বয়ক মাহাদিকে শাহজালাল বিমানবন্দরে পুলিশের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে ঢাকায় 4:30টায় বিমানবন্দরে অবতরণ করেন। তবে প্রায় 1 ঘন্টা ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন মাহাদি। বিকাল 5:20 দিকে বিমানবন্দর ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এর আগে দিল্লি বিমানবন্দরে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন মাহাদি। পরে ভিডিও বার্তায় নিজের মুক্তির কথা নিজেই বলেন। ফেসবুক লাইভে তিনি বলেন, আমি দিল্লি বিমানবন্দর থেকে বলছি, আমার সঙ্গে যা ঘটেছে তা দেশে গিয়ে সংবাদ সম্মেলন করে জানাবো। আমি একেবারে বর্তমান সরকারকে অনুরোধই করতে চাই, এই আত্মস্বীকৃত পুলিশ হত্যাকারী তিনি যেন ভারতের বিরুদ্ধে কোনো ধরনের কোনো সংবাদ সম্মেলন করতে না পারেন, সেই ব্যাপারটা দেখতে হবে। কারণ এরা আবারও ভারত বিদ্বেষী নানা ন্যারেটিভ তৈরি করে আবারও আমাদের এই দুই দেশের সম্পর্ক ঘোলা করার চেষ্টা করবে। সে ভারতে গেছে, ভারতের পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। তার মানে একটা ভিডিও করে যে ছড়িয়ে দেওয়ার কাজগুলো করেছে ফেসবুক অ্যাক্টিভিস্টরা। সে এটা মানে বলার চেষ্টা করেছে যে আমার বডি টাচ করেছে, এরকম তিনি বলার চেষ্টা করেছেন ফেসবুক মানে লাইভে, যে কি সাহস, তারা আমার বডি পর্যন্ত টাচ করেছে। তার বডি টাচ করা যাবে না, মানে তিনি মেয়ে মানুষ, তার বডি টাচ করলে সেটা একটা মানে যৌন হয়রানি হয়ে যাবে, এরকম ব্যাপার হয়ে গেছে। এরকম ব্যাপার যে নাটক সাজানোর চেষ্টা করছে, এই নাটক যেন নতুন সরকারের আমলে করতে না পারে। যেটা এখানে বলা হচ্ছে যে গত 1 জানুয়ারি হবিগঞ্জ থানায় এনামুল হাসান নয়ন নামে একজনকে আটক করলে সে থানায় গিয়ে বলে, আমি এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি, আমি বানিয়াচং থানায় পুলিশ মানে করেছি, আগুন দিয়েছি, আমার লোককে আপনি গ্রেপ্তার করেন, এত বড় সাহস কোত্থেকে আসে। এরপর দেখেছি ওই মহামান্য অন্তর্বর্তীকালীন সরকার গভীর রাতে আদালত বসিয়ে তার জামিনের ব্যবস্থা করেছে পুলিশ গ্রেপ্তার করার পরে। এই জামিনের ব্যবস্থার পরেই মানে প্রশ্ন এসেছে যে পুলিশ তাহলে আত্মবিশ্বাস ফিরে পাবে কোথায়? যে দাবি চতুর্দিকে এখন উঠছে পুলিশ হত্যার বিচার, অবশ্যই পুলিশ হত্যার বিচার করতে হবে। যেমন মানে ছাত্র জনতা হত্যার বিচার হতে হবে, তেমনি পুলিশ হত্যারও বিচার হতে হবে। কোনো বিচারই কোনো বৈষম্যই করা যাবে না, বৈষম্যমুক্ত সমাজে কোনো বৈষম্য করা যাবে না। এবং সেই ক্ষেত্রে এই ধরনের আত্মস্বীকৃত পুলিশ হত্যাকারী যারা বীর বিক্রমে বলার চেষ্টা করে আমি মেরেছি, না মারলে এত দ্রুত দেশ স্বাধীন হতো না, দেশকে তারা স্বাধীন করে ফেলেছে। একটা সরকার পতনের আন্দোলনকে নতুন স্বাধীনতা 2.0, বাংলাদেশ 2.0, প্রফেসর ইউনূস তো আর এক কাঠি সরেশ, অলরেডি নতুন 4টা জন্মদিন তিনি উপহার দিয়েছেন। সব মিলিয়ে গত 1.5 বছরে যা হয়েছে সেখান থেকে বের হয়ে আসতে হবে নতুন সরকারকে এবং নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে। কোনোভাবেই যেন বাংলাদেশে কোনো উশৃঙ্খলতা তৈরি করে, ভারত তো বটেই, কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক নষ্ট করার যে পাঁয়তারা, সেই পাঁয়তারা যেন কেউ করতে না পারে, সেটা সরকারকে দৃষ্টি রাখতে হবে এবং অতি অবশ্যই। তো দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, তার আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা আমাদের ভিডিওর প্রথম অংশ এবং শেষ অংশ দেখেই বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।